আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সন্ধ্যা ৭টার সংবাদে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আয়েশা জান্নাত। কাতারে সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। কক্সবাজারে ৫১ পাহাড়ে ১২,০০০ অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ। সর্বশেষ শুনবেন, আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। আজকের বাংলা নিউজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। কাতারে সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। গতকাল রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তার বাবা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীর শোকাহত। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার রাজপরিবার, সরকার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রমিত জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তারেক রহমান বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্ব সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে অত্যন্ত মূল্যায়ন করে, যা পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের স্থায়ী সম্পর্কের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে। তারেক রহমান বলেন, গভীর এই শোকের মুহূর্তে আমার চিন্তা ও প্রার্থনা আপনার রাজপরিবারের এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করে, একই সঙ্গে আপনার ও রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা প্রদান করেন। কক্সবাজারে ৫১ পাহাড়ে ২২,০০০ অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ। কক্সবাজার শহর ও আশপাশে ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে ২২,০০০ অবৈধ বসতি, যেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। চলতি সপ্তাহে টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। পরিবেশবাদীদের তথ্য অনুযায়ী ২০০৮ সাল থেকে ২০২৬ সালের ৮ই জুলাই পর্যন্ত ১৮ বছরে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ৩১২ জন। রাজনৈতিক প্রভাব, ভূমিদস্যু চক্র এবং পুনর্বাসনের অভাবে পাহাড় কেটে বসতি নির্মাণ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের। টানা বর্ষণে কক্সবাজারের পাহাড়তলী, বাদশাহগোনা, ছাত্তারগোনা, খাজা মঞ্জিল, লালপাড়া, টেকনাইফা পাহাড় সহ বিভিন্ন এলাকা পাহাড় ধসের সংখ্যা বেড়েছে। বাসিন্দাদের ভাষ্য, ভারী বৃষ্টির সময় পাহাড়ে ফাটল ধরার শব্দই তাদের সবচেয়ে আতঙ্ক। ঝুঁকি সম্পর্কে জানা থাকলেও বিকল্প আশ্রয়ের অভাবে অনেকেই পাহাড় ছাড়তে পারছেন না। শুধু গত বছরে এক সপ্তাহে জেলার বিভিন্ন পাহাড়ে ৪ শতাধিক ভূমিধসের ঘটনা, ৫ মাদ্রাসার ছাত্রীসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। বর্তমান জেলার বিভিন্ন পাহাড়ে প্রায় ৩ লাখ মানুষ ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন বলে স্থানীয় সূত্রের দাবি। প্রতি বর্ষায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও বৃষ্টি শেষে আবার শুরু হয় পাহাড় কাটা ও অবৈধ বসতি নির্মাণ। পাহাড়বাসীদের অভিযোগ, ভূমিদস্যু চক্র দরিদ্র মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে পাহাড় দখল ও বিক্রি করছে। এতে একদিকে যেমন প্রাণহানি ঘটছে, অন্যদিকে বন উজাড় ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা ছাড়া পাহাড়ের বসতি স্থায়ীভাবে উচ্ছেদ করা কঠিন। তবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং গত ৩ দিনে অন্তত ৫,০০০ মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাদশাগুনা এলাকায় ৭০ থেকে ৮০ ফুট উঁচু একটি পাহাড়ে ঢাল, চূড়া ও পদদেশে অন্তত ৬০০টি ঘর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সেখানে নতুন পাহাড় কেটে ঘর নির্মাণের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সিন্ডিকেট পাহাড়ি জমি দখল ও বিক্রি করছে। পরিবেশ বিষয়ক সংস্থা এনভায়রনমেন্ট সোসাইটি এর জরিপ অনুযায়ী ২০০৮ সাল থেকে চলতি বছরে ৮ জুলাই পর্যন্ত পাহাড় ধসে ৩১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৪ জন রোহিঙ্গা। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ২০১০ সালে ১৫ই জুন, যখন একদিনে প্রাণ হারান ৬২ জন। পরিবেশবাদীদের দাবি, কক্সবাজারের পৌরসভার ৫টি ওয়ার্ডে ৫১টি পাহাড়ে গত ৩ দশকে ২২,০০০-এরও বেশি ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এসব বসতিতে ২ লাখেরও মানুষ বসবাস করে। তাদের অধিকাংশই ভাসমান শ্রমজীবী, জলবায়ু উদ্বাস্ত ও নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি করিম উল্লাহ বলেন, পাহাড় কাটার ফলে শুধু গাছপালা বা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে না, পাহাড়ের পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। ফলে একদিকে যেমন পাহাড়ের ধসের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে শহরে জলাবদ্ধতার ভয়াবহতার আকারও ধারণ করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১০ সাল থেকে পাহাড় দখল ও কাটার অভিযোগে ৫ শতাধিক দখলের বিরুদ্ধে ৩৪০টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২২০টি পাহাড় নিধনের মামলা। বন বিভাগ গত বছরে এক পাহাড় কাটার অভিযোগে ৩০৪টি মামলা করেছে। তবে জনবল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পাহাড় নিধন পুরোপুরি বন্ধ করা সম্ভব না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে সুবিধা তারা পেয়েছে। চলমান বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের বিশ্বকাপে এই পথ চলা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। অনেকে বলছেন, লিওনেল মেসিরা এই টুর্নামেন্টে রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে। এ নিয়ে কথা বলছেন কয়েকজন সাবেক ফুটবলার, ধারাভাষ্যক এবং ফুটবল বিশেষজ্ঞ। সম্প্রতি ব্রাজিল ভিত্তিক একটি পডকাস্টে উপস্থিত ছিলেন কলম্বিয়ান সাবেক ফুটবলার ফালাকাও মেলো, আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার দা আলেসান্দ্রো, ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ পাওলো নুনেজ এবং ব্রাজিলিয়ার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক আন্দ্রে রিজেক। পডকাস্টে তারা সবাই এই বিষয়টি নিয়ে কথা বলেন। আর্জেন্টিনাকে কোনো সুবিধা দেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে ফালাকাও মেলো বলেন, আমার মতে অনেক সুবিধা দেওয়া হয়েছে। সেখানে লিওনেল মেসিকে লাল কার্ড না দেখিয়ে অনেক বড় সুবিধা দেওয়া হয়েছে। মিশরের বিপক্ষে রেফারি যে ফাউল ধরে গোল বাতিল করেছেন, আমার মতে সেখানে ফাউল দেওয়ার কোনো দরকারই ছিল না। আমি আর্জেন্টিনার কৃতিত্ব কেড়ে নিচ্ছি না, তবে তারা নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে উঠেছে, কিন্তু সুবিধা তারা পেয়েছে। তিনি আরও বলেন, রেফারির সহায়তায় আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। যারা এমন বলবেন, আমি তাদের সঙ্গে একমত নই। তবে এটা স্পষ্ট যে আর্জেন্টিনার সুবিধা পেয়েছে। ভাবুন তো, মেসিকে যদি 2 ম্যাচের জন্য হারাতে হতো তাহলে কি হতো। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার এক খেলোয়াড়কে পা দিয়ে আঘাত করেছিলেন মেসি, কিন্তু তাকে লাল কার্ড দেওয়া হয়নি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিষয়টি পর্যালোচনার জন্য প্রয়োজন মনে করেনি। এ প্রসঙ্গে ডি আলেসান্দ্রো বলেন, বর্তমানে এই বিষয়টি নিয়ে এত সমালোচনা হচ্ছে যে মনে হচ্ছে আর্জেন্টিনা ফিফার কারণে ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হবে। মেসির প্রথম ঘটনাটির ব্যাপারে আমি একমত, যেখানে ভিএআর পর্যালোচনার প্রয়োজন ছিল। বাকি সিদ্ধান্তগুলো ফুটবল সচরাচর দেখা যায়। এ সময় ফালাকাও মেলে বলেন, কোনো সন্দেহ নেই আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় এখানে পৌঁছেছে।